আচ্ছা, আজকে মূলত হচ্ছে আমরা র রিডাক্স দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করব। আপনাদের যে কাউন্টার যে অ্যাপ্লিকেশনটা দেখাইছে ওই কাউন্টার অ্যাপ্লিকেশনটাই করব, তবে সামান্য একটা ফিচার এক্সট্রা অ্যাড করব। ঠিক আছে? ভাই আপনার সাউন্ড কমে গেছে। ঠিক আছে, সামান্য একটা ফিচার ওখানে অ্যাড করে আমি কাজগুলো করব। ঠিক আছে, এখন আহ এই প্রজেক্টটা আমার টোটালি কোনো জায়গায় করা নাই, আপনাদের সামনে বসে করব। শুধু মাথার ভিতরে শুধু আমার কিভাবে ইমপ্লিমেন্টেশনটা করব এই লজিকটুকু মাথায় আছে, বাট কোডে ইমপ্লিমেন্ট করি নাই। ঠিক আছে, সে যে যত বড় ডেভেলপারই হোক না কেন ভাই, কোড করতে গেলে ইরর খাইবেই। ঠিক আছে, আর সেই ইরর গুলো আমি আপনাদের সামনেই সলভ করব, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আসলে শিখতে পারবেন। ইউটিউব বা যেখানে যত ভিডিও দেখেন না কেন, কোনোগুলোই ভাই একবারে হয় না। যারা প্রজেক্ট দেখায় ওরাও ইরর খায়, হয়তোবা কাট করে ওটা ফেলে দেয়। ঠিক আছে, যাই হোক। এখন প্রথম কথা হচ্ছে আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টে আসলে আমরা কি প্রজেক্ট করব সেটার জন্য আমার একটা মেন্টাল মডেল দরকার। আহ, আমি হচ্ছে এবং পুরোটা এইচটিএমএল সিএসএস এ করব। আচ্ছা, এটা থাক। আমাদের আমাদের প্রজেক্টটা হবে কেমন, সিম্পল একটা প্রজেক্ট। এইটা হচ্ছে আমার কম্পিউটারের মনিটর স্ক্রিন। এই মনিটর স্ক্রিনে আমাদের এই জায়গাটায় ভাই আপনার স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করি নাই, তাই না? ওয়েট, আগের তো বলবেন না। হচ্ছে আপনি এমনি খালি বলে যাচ্ছেন and এবার আপনি ডিসপ্লে দেখাচ্ছে। ওকে, যাই হোক, এখন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ। ওকে, আচ্ছা, যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের ইউআইটা কেমন হবে? এটা বড় বড় যে মানে এরিয়াটা, এটা হচ্ছে কম্পিউটারের মনিটর। এই মনিটরের অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিসপ্লে। এই ডিসপ্লের ভিতরে ওই যে আপনাদের যে কাউন্টার প্রজেক্টটা দেখাইছে ওই সেম প্রজেক্টটাই করব আমি, শুধু একটা জিনিস নতুন ইমপ্লিমেন্টেশন করব, নতুন একটা ফিচার অ্যাড করব। আচ্ছা, এরকম একটা জিনিস থাকবে এটার ভিতরে। আহ এই জায়গাটায় আমার করতে সময় লাগবে, হ্যাঁ, আমি ওই ধুমধাম করে ওইটা পারি না একবারে। এখানে সাপোজ মনে করেন এটা বড়, এখানে মনে করেন 12 লেখা আছে, একটা সংখ্যা লেখা আর কি। আর পাশে দুইটা ছোট ছোট বাটন থাকবে। এটা হচ্ছে ডিক্রিমেন্ট, আরেকটা বাটন থাকবে হচ্ছে আমার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, এখন আপনি বলতে পারেন তো ভাই এটা তো নর্মালি করলেই হইতো, মানে র ভাবে না করে আপনি নরমাল জাভাস্ক্রিপ্টেই করতে পারতেন। এখানে রিডাক্স কেন আনার প্রয়োজন, বা আপনি রিঅ্যাক্ট দিয়ে করতে পারতেন। বাট না, আমাদের মূল কনসেপ্টটা টার্গেট হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা শেখার ট্রাই করব কিভাবে র রিডাক্সে কাজ করা যায়। মূলত র রিডাক্সটাও শেখা আমার দরকার নাই। আমার ওই র রিডাক্সের কিছু টার্ম আছে, কিছু কথাবার্তা আছে, ওই কথাবার্তাগুলোই হচ্ছে আমার শেখানোটা মূল উদ্দেশ্য। এটা হচ্ছে আমার প্রজেক্ট। আর এটাকে আমি ডুপ্লিকেট করব, এরকম দুইটা থাকবে। আর হচ্ছে আমার এটা ইউআই বানাইতেই দেখা যাচ্ছে সময় লেগে যাবে আমার অনেক। এইটা হচ্ছে, আর ওই প্রজেক্টে দেখাইছিল হচ্ছে আমাদের এখানে একটা টোটাল বলে একটা সেকশন ছিল। এখানে হচ্ছে টোটাল বলে মনে হয় একটা জিনিস ছিল। টোটাল 24। তাহলে এটা বড় হয় না কেন? যাক, টোটাল 24। আর হচ্ছে নতুন ফিচার হচ্ছে এইটা, এখানে একটা ক্রিয়েট কাউন্টার।
এখানে একটা প্লাস বাটন। আমি বলে দিই অ্যাপ্লিকেশনের ফ্লোটা কেমন হবে। নর্মালি এই বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব, ক্লিক করলে এগুলো বাড়বে, এগুলো ফিচারগুলো আপনারা দেখছেন, এবং এটা টোটাল ক্যালকুলেশন হবে। এবং এখানে একটা ক্রিয়েট কাউন্টার, মানে এটা একটা কাউন্টার, এটা একটা কাউন্টার, ঠিক আছে, দুইটা কাউন্টার। এই বাটনে ক্লিক করলে ডাইনামিক্যালি একটা নতুন এরকম করে একটা বক্স তৈরি হবে, মানে এরকম করে আরেকটা বক্স তৈরি হবে, এরকম করে আরেকটা বক্স তৈরি হবে যদি এই বাটনে ক্লিক করি, এবং তার ডিফল্ট ভ্যালু 0 থাকবে। অ্যাপ্লিকেশনের ফ্লোটাকে বুঝতে পারছেন? কথা বললাম, জি ভাই। হ্যাঁ, বাকিরা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। শুধু আমাদের এখানে নতুন ইমপ্লিমেন্টেশনটা কোনটা বলেন তো? ওই নিচের Create counter। এইটা, এটা ক্লিক করলে এটা ডাইনামিক্যালি একটা বাড়বে, ঠিক আছে, এবং প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়াল করতে পারে। রিঅ্যাক্ট করতে গেলে একদম অন টুর বিষয়, ঠিক আছে। আগে প্রথমে তাহলে আমার কি করতে হবে? আচ্ছা ভাই, রিলোড দিলে কি আবার ওই যে কাউন্টারটা 0 হয়ে যাবে, হ্যাঁ 0 হয়ে যাবে। এখন ওটা যদি রিলোড করতে হয়, ডাটাটা সামহাউ কোথাও সেভ করতে হবে। যদি এই ফিচারটাও চান, আমি ব্রাউজারের যে লোকাল স্টোরেজ আছে ওখানে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। যাই হোক, আর যদি এটা সার্ভার মেইনটেইন থাকে তাহলে সার্ভারের ডাটাগুলো সেভ হবে, ঠিক আছে। কন্টেন্ট মানে হচ্ছে পুরো কি বলবো, একটা যেটা খুলনার এলাকায় ভাষায় আমরা বলি হচ্ছে খোসা, বোঝেন খোসা? হ্যাঁ, খোসা তো বুঝে। মানে কোন একটা জিনিস, জি, মানে কোন একটা জিনিসের খোসা, খোসা মানে কোন হ্যাঁ। একটা জিনিস, মানে প্যাকেট, মনে করেন প্যাকেটের ভিতরে Packet। চিপস আছে, ওই প্যাকেটটাই হচ্ছে আমার পুরো একটা, মানে কি বলবো, একটা জিনিস। মানে আপনার ফ্রন্ট এন্ড হবে হচ্ছে ওরকম একটা র্যাপার, মানে একটা প্যাকেটের মতো, ভিতরের জিনিসপত্র সব ব্যাক এন্ড থেকে আসবে, ঠিক আছে। জাস্ট একটা ইয়া। আচ্ছা, এই হচ্ছে এখন আমরা আমাদের প্রজেক্টটা শুরু করব। প্রজেক্টের নাম কি দেব? এটা নাম সাজেস্ট করেন, কি দেওয়া যায়? কাউন্টার অ্যাপ, সবাই কাউন্টার অ্যাপ দেয়, তাহলে হয় না? রিডাক্স টিউটোরিয়াল দিয়ে দেন। না, ক্লিক কাউন্টার, ঠিক আছে, ক্লিক কাউন্টার। এবার প্রশ্ন হলো, আমি এখানে রিডাক্স ইউজ করব। এখন রিডাক্স যদি ইউজ করি তাহলে আমি দুই ভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে সিডিএন ইউজ করতে পারবো, আরেকটা করতে পারি npm প্যাকেজের মাধ্যমে করতে পারি। এখন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, যদি আমি npm প্যাকেজের মাধ্যমে করি তাহলে এটা ব্রাউজারে রান করতে গেলে ওই মডিউলগুলো পাবে না। কোন মডিউল? npm এর মডিউলগুলো যখন আমি ইম্পোর্ট করব। আমার কথা বুঝছেন নাকি? বুঝলাম। নাকি ভাই কোডে ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে? ভাই কথা বলেন দ্রুত। একটু করলে ভালো হতো, বুঝে নেই। নাসিম ভাই, রিয়েক্ট ইম্পোর্ট করেন কই থেকে? কে? রিয়েক্ট রে ইম্পোর্ট করেন কই থেকে ভাই? ইউজ স্টেট, ইউজ ইফেক্ট। কই থেকে আবার? এনপিএম থেকে? এইগুলা মডিউলই ভাই, বুঝছেন, মডিউল আকারে যে ইম্পোর্ট করা হয়, এটাই বলতেছিল সুমন ভাই। ও, এটা আমি একদম র ভাবে করতেছি, খেয়াল করেন। এটা HTML ফাইল, এখানে আমি এটা রাখলাম, এখানে স্ক্রিপ্ট src এর ভিতরে ডট স্ল্যাশ, মনে হয় না আজকের দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন শেষ করতে পারবো আমি। আচ্ছা, এখানে এই সন দিয়ে রিডাক্স কাউন্টার দিলাম, এটা কানেক্টেড আছে। এখানে আমি একটা কনসোল লক করি, অবজেক্ট, আর এই ফাইলটাকে আমি এখানে রান করি। আচ্ছা, এটা লাগবে না, ব্রাউজার করা লাগবে না, এটা থাক, এটা ছোট করা লাগবে না, এভাবে দেখাই।
এখন আহ, যদি আমি এখানে আসি কনসোলে, এই যে অবজেক্টটা কানেক্টেড, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্টেড। এখন আমার এই প্রজেক্টের ভিতরে কাকে ইমপ্লিমেন্ট করব? কাকে? রিডাক্স কে রিডাক্স। আচ্ছা, রিডাক্স করার আগে তো আমার ইউআই বানাতে হবে, তাই না? আগে তো ইউআইটা বানাতে হবে, তারপরে তো রিডাক্স। তা ইউআইটা আমি পরে বানাই, আগে প্রবলেমটা বুঝাইনি, তারপরে আমি একবারে বানাবো। এখন এখানে যদি নোট মানে npm এর প্যাকেজ আনি, তাহলে তো এখানে একটা নোট মডিউলস লাগবে, তাই না? হ্যাঁ আচ্ছা, আমি এটার যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমি কাজ করব, আর ব্রাউজারে তো আপনার কমন জেএস ফরম্যাট, আচ্ছা আপনারা এটা জানেন কিনা, ফাইল এক ফাইল থেকে আরেক ফাইলে, এই যে আমরা ইম্পোর্ট করে জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক ফাইল থেকে আরেক ফাইলে নিই না, এক্সপোর্ট ইম্পোর্ট করে। হ্যাঁ জি এটার আরেকটা সিনট্যাক্স আছে কিন্তু নোট জেএস এর, সেটাকে বলা হচ্ছে কমন জেএস, জানেন সেটা? export dot module হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার করে আমরা করি, ঠিক আছে? এই যে রিকোয়ার করে আমরা যেটা করি, ঠিক আছে, এটাকে বলে কমন জেএস সিস্টেম, ঠিক আছে? এখন কমন জেএস সিস্টেম তো ব্রাউজারে কাজ করবে না, তার মানে ব্রাউজারে কাজ করতে হবে কি ইএসএম, ঠিক আছে? এখন ওই মডিউল সিস্টেম মানে ইম্পোর্ট এক্সপোর্টের এই মডিউল, এখন এক্সপোর্ট ইম্পোর্টের মডিউল যদি আপনি করতে চান, এটার জন্য আলাদা করে সার্ভার মেনটেন করতে হবে। এখন এটা আপনি যখন এটা নোড মডিউলস, তার মানে আমি যখন এই যে প্যাকেজটা ইনস্টল দিব, মনে করেন আমি এখান থেকে রিডাক্সের প্যাকেজটা ইনস্টল দিব, তাহলে যদি রিডাক্সের প্যাকেজ ইনস্টল দিতে হয়, তাহলে এখানে আমাকে অবশ্যই একটা নোট মডিউলস লাগবে, বা এটা যে একটা নোট প্রজেক্ট, এটা ইনিশিয়েট করতে হবে। তাহলে এটা যে একটা নোট প্রোডেক্টস মানে প্রজেক্ট, এটা করার জন্য কি দিতে হবে? npm init -y, এটা দিলে একটা প্যাকেজ ডট জেসন তৈরি হয়ে যাবে। ওই যে রিয়াক্টে মনে আছে এরকম একটা প্যাকেজ ডট জেসন থাকে, হ্যাঁ ঠিক এরকম একটা লাগে। ওয়াইটা কি করে? y দিলে হচ্ছে এই লেখাগুলো ম্যানুয়ালি দেওয়া লাগে না, ও আচ্ছা, মনে পড়ছে। ঠিক আছে? এখন এই যে জিনিসগুলো এখানে আপনার কি কি প্যাকেজ ইনস্টল হয়েছে কিনা সবকিছু এই ট্র্যাকিং রাখে, হ্যাঁ? প্যাকেজ ডট জেসন নিয়ে হিউজ পড়াশোনা আছে, আমি যাচ্ছি না, আপনারা একটু গুগল সার্চ করে ইউটিউব ভিডিও দেখে শিখে নেবেন। প্যাকেজ ডট জেসন থাকে, আর একটা প্যাকেজ ডট জেসন ডট লক না কি যেন এরকম আরেকটা ফাইল থাকে, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে করছি, তার মানে আমি এখন যদি এখানে, আচ্ছা তার আগে দেখেন, এটা বাদ দিই, আমি জানি না এটা করবে কিনা, এটা সেভ করি, এই ফাইলটা সেভ করি। আমার এখানে কোনো প্যাকেজ ডট জেসন নেই, আমি এখানে npm i redux, মনে হয় ইনস্টল হবে, মনে হয় হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু আচ্ছা এটা অটোমেটিক্যালি করার সময় প্যাকেজ ডট জেসন আমাকে অটোমেটিক্যালি একটা বানাই দিছে ও, ঠিক আছে? যার কারণে, কারণ এই যে নোট মডিউলসের ভিতরে আপনি যত ইনস্টল করেন, এই রিলেটেড ফাইলপত্র এখানে সবকিছু থাকে, ঠিক আছে? একটা জেসন ফাইল অবশ্যই থাকতে হবে। এই দেখেন এই যে প্যাকেজ ডট জেসন ডট লক, আচ্ছা আপাতত আমি এগুলোকে ফেলে দিই ভাইয়া, এগুলোকে আপাতত ফেলে দিই, আমি এখানে নতুন করে আসি। আগে init দিয়ে আমি আমার প্যাকেজ ফোল্ডারটা বানাইলাম, এবার npm রিডাক্সটাকে ইনস্টল দিই। আচ্ছা দুইবার ইনস্টল দিয়েছি, প্রথমে একবার দিছি, পরে আরেকবার দিছি। প্রথমবার যেটা আছে, পরের বার যখন দেখতেছে এটা অলরেডি ইনস্টল আছে, ওইটাই ওভাররাইট হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা এইটা আছে। এখন তার মানে কি, আমার এই জায়গাটা দেখেন, এখানে এখানে এখন যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট রিডাক্স ফ্রম রিডাক্স, আমরা এরকম করে রিঅ্যাক্টের জিনিসপত্রগুলো ইম্পোর্ট করতাম না, বলেন? হ্যাঁ তাহলে এখানে দেখেন এইটা কাজ করবে না, আমাকে একটা ইরর দিবে এভাবে ইম্পোর্ট করলে, এই যে ইরর। এখন আপনি বলতে পারেন এটা তো এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করবে না ভাইয়া, কারণ আপনার তো এখানে টাইপটা নর্মাল আছে, টাইপটা মডিউল করে দেন, দিলাম, তাও গেলাম, দেখেন বলতেছে ফাইল পাথে প্রবলেম। কারণ এটার মেইন রিজন হচ্ছে আপনার নোট মডিউলসটা যদি কাজ করতে হয় ব্রাউজারে, এক্সপোর্ট ইম্পোর্ট যেটা কাজ করে এটার জন্য আলাদা কি যেন একটা মেকানিজম আছে, ঠিক আছে? ওইটা আসলে এরকম করে র ভাবে ও আসলে ইয়া করতে পারে না, ঠিক আছে?
সার্ভ করতে পারে না, এখান থেকে ও নিতে পারে না যদি ব্রাউজার হয়। তখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে ভিট যেটা আমাদের প্রজেক্টে আছে, আমরা ভিটটা ইনস্টল করব। এবার এই সবকিছু আমি ফেলে দিই। মানে এভাবে করলে, মানে সোজা বাংলা কথা হচ্ছে ভাই, এভাবে করলে নোট মডিউলস এর ভিতরে থাকা জিনিসপত্রগুলোকে আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য একটা থার্ড পার্টি, মানে এই ভেতরে আসলে একটা নোট সার্ভার রান করতে হবে, যে নোট সার্ভারটাই আপনাকে, কারণ এটা তো নোডের মডিউল, ঠিক আছে। এখন হচ্ছে যে এটার জন্য আপনাকে একটা আলাদা করে নোট সার্ভার মেইনটেইন করতে হবে, যে সুবিধাটা আমাকে দিবে হচ্ছে ভিট। আমরা এখান থেকে, আচ্ছা আমি সব কিছু ফেলে দিই। আমি এটাই দেখলাম যে এখানে যে ভাই ইরোর দিল, এই ইরোরের কারণে হচ্ছে না, এই জন্য আগে ওইটা একটু দেখাই নিলাম। এটার জন্য আপনার র ভাবে করলে আপনার এটা কাজ করবেন। তখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যেভাবে আমরা রিঅ্যাক্টে প্রজেক্ট তৈরি করি, ঠিক তেমনি আমরা এখানে npm create ভিট এটা দিয়ে যদি এন্টার করি, আমাকে বলতেছে যে আমাকে বলতেছে যে আপনি আসলে কিভাবে প্রজেক্টটা তৈরি করবেন। আমি একদম ভ্যানিলা ভাবে করব, ভ্যানিলা মানে র জাভাস্ক্রিপ্টে করব। এখানে গেলাম, তারপরে বলতেছে এটা কি আসলে কি আপনি টাইপ স্ক্রিপ্ট দিয়ে করবেন না জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি জাভাস্ক্রিপ্টে করব, ঠিক আছে। তার মানে এটা সাকসেসফুলি একটা বয়লার প্লেটের কোড তারা দিয়ে দিছে। এটা আসলে বিহাইন্ড দ্য সিন ভিটের মেকানিজম দিয়ে এটা কাজ করতেছে, ঠিক আছে। ভিট ইন্টারনালি আমার এই প্রজেক্টগুলো বান্ডিল করতেছে, একটা প্রজেক্টগুলোর জন্য আলাদা করে একটা আমার তৈরি করছে, এই যে ওটা কি বলে লাইভ সার্ভারের মতো এরকম একটা সার্ভার মেইনটেইন করতেছে, সবকিছু করবে। দেখেন এবার যদি আমি এখানে যাই, ক্লিয়ার করে দিলাম। সাউন্ড কি কম নাকি? আচ্ছা, এবার এখান থেকে যদি যাই, দেখেন এবার প্যাকেজ.json এর ভিতরে অটোমেটিক্যালি এই জিনিসগুলো আছে, ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে ভিট আছে। তাহলে ভিটকে আমরা এখানে কি করব, npm i, যেমন রিঅ্যাক্ট ইনস্টল করার সময় npm i দিলে রিঅ্যাক্টের সমস্ত জিনিসপত্র হয়ে যায়, ঠিক এটাতে আমরা কিন্তু এটা কোনো রিঅ্যাক্ট প্রজেক্ট না, ভালো করে দেখেন। ও আমাকে একটা বয়লার প্লেট পুরোপুরি সেটআপ টেটআপ করে দিচ্ছে, ইগনোর ফাইল, কিছু একটা কাজ বাজো, কিছু কোড বেস দিয়ে দিছে, একটা সিএসএস ফাইল বানাই দিছে। আমি এটা যদি দিই, তাহলে দেখেন নরমালি একটা এইচটিএমএল ফাইল, নরমালি যখন আমরা এইচটিএমএল ফাইলে লাইভ রিলোড দেখতে চাই, তখন কি আমরা লাইভ এক্সটেনশন ইউজ করি না? ওই যে কি জানো ওটার নাম, লাইভ সার্ভার, চেঞ্জ করলে অটোমেটিক্যালি রিলোড হয়ে যায়। ঠিক তেমনি ভিটের ভিতরেও এই মেকানিজমটা আপনি এখন পাবেন। এখন দেখেন আমার যদি প্রজেক্ট রান করতে হয় রিঅ্যাক্টের মতোই, কিন্তু এটা কিন্তু রিঅ্যাক্টের প্রজেক্ট না। npm run dev, দেখেন আপনাকে একটা সেম পোর্ট, ইসের মতো একটা সেম পোর্টে আপনার এটা হবে। বাদ আপনি যখন এখন এই পোর্টে দেন, দেখেন একটা প্রজেক্ট রান হয়েছে, ঠিক আছে, সেম প্রজেক্ট। এখন এই কোডগুলো কোথা থেকে আসছে? কোডগুলো আসছে হচ্ছে আপনার এখানে দেখেন ফাইলপত্রগুলো আছে, এখানে সিএসএস ফাইল আছে, আল্লাহর রাস্তায় সব ফেলে দিলাম, লাগবে না। তারপরে main.js আছে, এটার ভিতরে ওরা কিছু জাভাস্ক্রিপ্টের কোড লিখে রাখছে, এইটাই এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি যদি এই সমস্ত কোডটা ফেলে দিয়ে আমি যদি এখানে লিখি হচ্ছে সুমন, দেখেন আমার এটা অটোমেটিক্যালি দেখেন সুমনটা যাচ্ছে। এটা কিন্তু নর্মাল জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। কারণ কেন আমি ভিটে গেলাম, কারণ আমি এখানে ইম্পোর্ট করে কাজ করব। আপনি সেম ফাংশনালিটিটা রিডাক্সে সিডিএন দিয়েও করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। তার মানে এই কোডটারে ফেলে দিলাম, লাগবে না আমার জাভাস্ক্রিপ্ট কোড। এটা একটা এসভিজি দিছে, একটা ইমেজ, ঠিক আছে, ইমেজটা দিছে আমার লাগবে না, আমি এটা কাজ করব না। কাউন্টার বলে একটা তারা একটা ফাংশনালিটি বানাই দিছে, এই ফাইলটাই লাগবে না, ডিলিট করে দিলাম। গিটে পুশ হবে কি হবে না তার একটা বয়লার প্লেট তারা বানাই দিছে, কোন জিনিসপত্র যাবে কি যাবে না। আপাতত আমার এটা আমি গিটে পুশ থাক, যেহেতু যদি কখনো করি থাকলো, এটা সমস্যা নেই। পাবলিক কি, আগের দিন বলছিলাম পাবলিকের ভিতরে যা থাকে সেগুলো কি ব্রাউজার দিয়ে কি করা যায়, ইউআরএল দিয়ে সবকিছু অ্যাক্সেস করা যায়। পাবলিক মানে এর ভিতরে যা রাখবেন ব্রাউজারের ইউআরএল দিয়ে সবকিছু সরাসরি অ্যাক্সেস করা যাবে।
আর এই নোট মডিউলস। এবার দেখেন আমি আমার HTML এইখানে এই যে দেখেন আমাদের এই হচ্ছে প্রজেক্ট, আর দেখেন অটোমেটিক্যালি ওই টাইপটা মডিউল করে ফেলছে, কারণ এটার ভিতরে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ইউজ করতে পারবেন। এখন এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব, আর এটার একটা সিএসএস ফাইলও এখানে আছে। সেই সিএসএস ফাইলটাকে এখানে তারা ইম্পোর্ট করছে, এখানে তো লাগাই নাই ওরা। এটা কেমনে কাজ করলো তাইলে? তখন অন্য কোথাও, আচ্ছা ওইটা মনে হয় অন্য কোনো ফাইলে মেইনের মধ্যে লাগাইছিল। মেইনে লাগাইছিল। আচ্ছা যাই হোক, যেখানে লাগাইছে ডাজন্ট ম্যাটার। এই জায়গাটা আমরা আমাদের অ্যাপটাকে তৈরি করব। তাহলে আমাদের অ্যাপের জন্য এইটা, আর আমরা একটু মাতব্বরি করে এখানে আমরা সিএসএস ফাইলটাকে লিংক আপ করাই। র সিএসএস দিয়ে করবো নাকি ফ্রেমওয়ার্ক দিয়ে কোড করব? আচ্ছা সিম্পল একটা কাজ, এটার জন্য ইয়া লাগবে না, স্টাইল ডট সিএসএস। এটা কি রেকর্ড করতে না? জি রেকর্ড করতেছি। আর এটা কি আসলে কাজ করতেছে কিনা আমরা আসলে সিএসএস এর ভিতরে বডিটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। এটা কিন্তু আমার কিন্তু সার্ভার রান করা, দেখছেন? আমি কিন্তু ওই যে এটা কি বলে লাইভ সার্ভার দিই নাই, কারণ এই যে হট রিলোডিং সিস্টেম, এই সুবিধাটা কে দিচ্ছে বলেন তো আমাকে? ভিট দিচ্ছে। এই বেসিক কনসেপ্ট গুলো যেন আমাদের ক্লিয়ার থাকে, তার মানে আমার পারফেক্টলি রান করতেছে। ঠিক আছে, এখন তাহলে আমার সিএসএস ফাইলও কানেক্টেড। এখন আমাদের প্রজেক্টে আসি। আমাদের প্রজেক্টের ইউআইটা কেমন হবে? এরকম করে একটা বক্স হবে, তার একটা ব্যাকগ্রাউন্ড, এরকম করে ছোট্ট একটা কার্ডের মতো করে একটা জিনিস বানাইতে হবে আমাকে। তার মানে আমরা এখানে কি দিব? কাউন্টার, COUNTR, কাউন্টার অ্যাপ। এটার ভিতরে কি থাকবে? একটা H2 দিলাম আপাতত, 12 লিখলাম। তারপরে হচ্ছে আমার বাটন থাকবে দুটা, একটা থাকবে ইনক্রিমেন্ট, আরেকটা বাটন থাকবে ডিক্রিমেন্ট। আমার টাইপিং স্পিড আগের থেকে অনেক কমে গেছে। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গেল। এরপরে আমাদের একটা টোটাল সেকশন থাকবে। কাউন্টার টোটাল, এটার ভিতরে আবারও জাস্ট আমি আসলে সিমেন্টিক কোনো কিছু ইউজ করতেছি না, একটা H3 দিয়ে এখানে লিখলাম হচ্ছে টোটাল। টোটাল মনে করেন 12 বা টোটাল 24। আর নিচে আরেকটা জিনিস আমার থাকবে, আরেকটা বাটন থাকবে হচ্ছে ক্রিয়েট কাউন্টার। আচ্ছা আমি একটা কাজ করি, এটার সাথে সুন্দর একটা আইকন লাইব্রেরি আছে, মনে নাই, দাঁড়ান। আচ্ছা ল্যাগ করতেছে। সিপিইউ এত খাচ্ছে কোন জায়গা দিয়ে? আচ্ছা ইউটিউবটারে বাদ দি, আর কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে রান আছে? প্যাকেজটার নাম তো ভুলে গেলাম আমি।
এখানে মনে হয় লিখে রাখছিলাম মনে হয়। ও না, সরি, এটা তো রিঅ্যাক্টের প্যাকেজ, কাজ করবে না। বুটস্ট্র্যাপ আইকনটা ইউজ করে। আইকনস, এদেরটা আমরা এখন আর এটা ইনস্টলেশনের সিস্টেম ওরা কি কি বলছে, প্যাকেজ ম্যানেজার দিয়ে যদি করতে চাই করতে পারবো। আচ্ছা যাক, এটা আমি প্যাকেজ ম্যানেজার দিয়ে যাচ্ছি না আপাতত, এটা চাইলে প্যাকেজ ম্যানেজার দিয়ে করা পসিবল, ডাউনলোড করা পসিবল। প্যাকেজ ম্যানেজার বুটস্ট্র্যাপ আইকন npm দিয়ে দিলেও হবে, বাট আমি সহজভাবে করার জন্য সিডি এন্টারে কপি করতেছি আপাতত। ঠিক আছে, এখানে আমি সিডিএন লিঙ্কটা বসাই দিলাম। আর এখানে এসে এই উপরে হচ্ছে আইকন আছে, এখান থেকে যে কোনো একটা আইকন নেব, প্লাস, প্লাসের আইকন কোনো কিছু নাই, এটা পাইছি, জাস্ট এটারে কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, আমার সিডিএন লাগবে না এখান, যেহেতু ওর এসবিজি দিয়ে দিছে, তাহলে সিডিএনও লাগবে না। শুধু এত বড় লাইব্রেরি লোড করে লাভ নাই একটা বাটনের জন্য। ওইটা গেল, এইটা অ্যাড কাউন্টার, অ্যাড কাউন্টার, এটার ভিতরে এসবিজিটা দিয়ে দিই, সিএসএস ফাইল সেভ করি। এখন দেখি আমাদের ইউআই কি অবস্থা, বিট প্রজেক্ট, আচ্ছা আইকন আসছে। এখন এখানে হচ্ছে তাহলে এটার নামটা দিয়ে দিই হচ্ছে অ্যাড কাউন্টার। সামনে অ্যাড কাউন্টার। আচ্ছা, এবার হচ্ছে এগুলোকে ডিজাইন করা তো প্যারাদায়ক। এই ডিজাইন করাটা ভাই সত্যি কথা বলতে কি ঝামেলা মনে হয়। অ্যাপ, অ্যাপটাকে আমি, আচ্ছা তার আগে হচ্ছে স্টার্ট দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স এটা দিলাম। অ্যাপটাকে এখানে বডিটাকে উইথ 100%, হাইট হচ্ছে 100 VH, আর অ্যাপটাকে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স দেওয়ার আগে তো পাশাপাশি হয়েছে। ওটা তো ইনলাইন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা গেল, হাইট দিলাম, উইথ দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার। তুমি বেচারা কাজ করো নাই কেন? হাইট দিলাম, উইথ দিলাম। ভাই অ্যাপ মনে আইডিয়া আছে বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, অ্যাপ হচ্ছে আইডি।
আচ্ছা, মাঝখানে গেছে। এটা পাশাপাশি কেন হইল? নিচেরটা তো আপনি সিএসএস দেন না। এগুলোকে তো আমি পাশাপাশি রাখতে চাচ্ছি না। এটা আবার ইন ফিউচারে লুপ হবে আমার। আচ্ছা, আপাতত করি, এরপরে বিপদে পড়লে ঠিক করবো নি। এটা গেল, আর এটা একটা উইথ দিই, মনে করেন 60%, এবং টেক্সট এরকম থাক। একটা হালকা করে একটা বর্ডার করে দিই, 2 পিক্সেল সলিড। আচ্ছা, আর এটাকে করে দিই মার্জিন 0 অটো। আচ্ছা, 0 অটো করলাম, কিন্তু এটা তো মাঝ বরাবর আসলো না, কাহিনী কি? ডিসপ্লে ফ্লেক্স করছি, অ্যালাইন আইটেম সেন্টার করছি। আচ্ছা, ইউআই নিয়ে মাথা ঘামাইতে গেলে মেলা সময় লাগবে না? কাউন্টার ইনক্রিমেন্ট, আর এর নিচে আমি সহজ করে আপাতত আপনারা সুন্দর করে বানাই নিয়েন বিআর ট্যাগ কাউন্টার অ্যাপ, এর নিচে একটা এই সার বসাই দিই যাতে করে সেপারেট থাকে। এটা যদি এখন আমি ক্লিক করি, কাউন্টার অ্যাপ, বাটনের নিচে দিই, তাহলে তো একই কথা। কাউন্টার অ্যাপ ডিভ, এটা যদি এখন 2-4টা বাড়াই তাহলে হচ্ছে মোটামুটি। যাক, ইউআইটা নিজেরা বানাই নিয়েন, ঠিক আছে? ইউআই দিয়ে অত ফোকাস নাই, মূলত লাগবে হচ্ছে ফাংশনালিটি। আর এরপরে দরকার হয় কেউ একজন আমার ইউআইটা বানাই দিয়ে নেন, রিপ্লেসমেন্ট করে ফেলবানি আমি। আচ্ছা, মোটামুটি ইউআই দাঁড় করাই ফেলছি। হ্যাঁ, ইউআই মোটামুটি দাঁড় করানো, এরপরে যদি আমাদের সাম কিছু মডিফিকেশন টিকেশন লাগে ইন ফিউচারে করবানি। হ্যাঁ, মোটামুটি ইউআই। এখানে ডিসপ্লে ফ্লেক্সের কাহিনী, এটা মাঝ বরাবর আসার কথা ছিল, কোনো কারণে আসে নাই, ডিবাগ করতে হবে, কোনো জায়গায় ভুল করছি। এখন আসি আমাদের মূল টার্গেটেড পয়েন্ট। এটার জন্য আমরা এই জায়গাটায়, আচ্ছা আগে রিডাক্সের কিছু বেসিক কথাবার্তা শিখি। ইউআইটা তো বানানো হয়ে গেছে, ইউআই বানানো শেষ, এখন আমরা কিছু বেসিক টার্ম সম্পর্কে জানি, তারপরে আমরা করব। প্রথম কথা, রিডাক্স ইউজ করব। তাহলে আমি এখানে প্রথমে কনস্ট্যান্ট না, আমি প্রথমে রিডাক্সটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট রিডাক্স ফ্রম রিডাক্স। ইম্পোর্ট ফ্রম হবে ভাই। ফ্রম হবে, হ্যাঁ, এটা আসলো, এটাকে কনসোল লক করো। আবারও বলতেছি, ডিজাইনের দিকে ফোকাস দিয়েন না, আপনি শুধু ফাংশনালিটির দিকে ফোকাস দেন। ডিজাইন বানাই নিয়েন পরে। এটাকে ইম্পোর্ট করছি, তার মানে অ অ অ কি সমস্যা? এটা কি সেকেন্ড ব্র্যাকেটে? না, এখানে কি বলছে? ফেল টু লোড মেইন ডট জেএসএক্স রিডাক্স লোড করতে তার সমস্যা হচ্ছে।
রিডাক্স কি ইনস্টল করছি আমি? রিডাক্স তো ইনস্টলই করিনি, তা লোড কেমনে হবে? তাহলে রিডাক্স ইনস্টল করতে npm i রিডাক্স, তার মানে রিডাক্সটা ইনস্টল হয়েছে। এরপরে আমি আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মাত্র শুরু হইছে 1 ঘন্টা হয়ে গেছে। না, ওই ক্রিটাস টপিক হ্যাঁ, এতক্ষণ আমি একটু ইউআই নিচে গেছিলাম কাজ মিটিং দেওয়ার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে তাও আমাকে সামহাউ প্রবলেম, এখান থেকে কি বলতেছে, মডিউল জাস্ট ইজ নেম ডিফল্ট। আচ্ছা দেখি, এটাও সমস্যা। আমাকে এখানে ইম্পোর্ট কেন কাজ করতেছে না, এটা হচ্ছে আমার আগে ফিক্সড করতে হবে। মেইন ডট জেএসএক্স, এটার সাথে কি মেইন ডট জেএসএক্স কানেক্টেড? মেইন ডট জেএসএক্স কানেক্টেড আছে। ইম্পোর্ট করলাম রিডাক্স ফ্রম রিডাক্স। ভাই এটা কি ভাই ডিফল্ট রিডাক্স এক্সপোর্ট করা নাকি? ডিফল্ট ভাবে করছিব, জি ভাইয়া, ডিফল্ট এক্সপোর্ট করা সম্ভবত রিডাক্সটা সম্ভবত ডিফল্ট এক্সপোর্ট করা। তাও তো আমাকে রিকোয়েস্টেড সিনট্যাক্স এরর রিকোয়ার্ড টু মডিউল নট ভিট রিডাক্স ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট নেম ডিফল্ট। রিডাক্স ডিস্ট এখান থেকে তো অটোমেটিক্যালি আসার কথা। ভাই ইম্পোর্ট স্টার দিয়ে দেখবেন নাকি কি কি আসে? না, ইম্পোর্ট স্টার না, আমি এটাকে একটু গুগল সার্চ করব। হ্যাঁ, রিডাক্স ইম্পোর্টে অ্যাট দ্য রেট হয় না ফার্স্টে? জি, অ্যাট দ্য না রেট। মনে হয় রিডাক্স প্যাকেজ তো বাই ডিফল্ট ইয়া করা। এটা কি বড় হাতের নামে লেখা? না, এটা তো ডিফল্ট। আচ্ছা, এটা মনে হয়, দাঁড়ান আমি এখানে কি রিডাক্স প্যাকেজ ইম্পোর্ট কিনা সেটাকে দেখে নিই। রিডাক্স 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 সাজেশনে তো দেওয়ার কথা, ক্রিয়েট রিডিউস, সাজেশন তো দিচ্ছে না। আচ্ছা একটা মিনিট, রিডাক্স ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে? এটা তো রিঅ্যাক্ট, তার মানে এখানে করবো হচ্ছে রিডাক্স। সামহাও কিছু একটা ইস্যু মনে হয় ঘটাইছে, দেখি সার্ভারটাকে নতুন করে রিস্টার্ট করে দেখি তো। এখানে কি বলতেছে, সিনট্যাক্স এরর, রিকোয়েস্টেড মডিউল নোট মডিউল টু রিডাক্স ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট নেম ডিফল্ট। এইখানে প্রবলেম ডিপেন্ডেন্সি, আচ্ছা আমি একটু আরেকটা কাজ করি তো, আমি ওখানে তো কিছু বেসিক সেটআপ ফাইল ডিলিট করে ফেলছিলাম। শোন ভাই, রিডাক্স নামে কি কোনো কিছু এক্সপোর্ট করা আছে? রিডাক্স তো আমি প্যাকেজে ইনস্টল করছি ওদের। ভাই ক্রিয়েট রিয়েক্টের মধ্যে রিডাক্স এক্সপোর্ট করা আছে? জি ভাই, বলতেছি যে রিয়েক্ট যেরকম ভাবে এক্সপোর্ট করা থাকে, আমরা যে রিয়েক্ট ইয়া করতে পারি, ইম্পোর্ট করতে পারি, এটা কি আছে? যে রিডাক্স আছে করে এটা? হ্যাঁ থাকার তো কথা। ভাই Click. ক্রিয়েট স্টোর নামের একটা ইম্পোর্ট করার সম্ভবত চেষ্টা ওই করা সমস্যা। দাঁড়ান দেখি, আমি একটু নতুন করে আমি ওর কিছু ডিফল্ট ক্রিয়েট স্টোর, আমি ওইটাই চাচ্ছিলাম, দেখি ক্রিয়েট
স্টোর সাজেশনও তো আসতেছে না, স্টোর সাজেশন আসছে না। এখানে আমার মানে সেট আপ হয় নাই, আমি মনে হয় এদের কিছু ডিফল্ট ফাইল ফোল্ডার ডিলিট করে ফেলছিলাম মনে হয় আমি। npm create vit, প্রজেক্ট নাম নেব না, ডিফল্ট নাম ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। npm i npm i redux। আর আগেরটার সার্ভারটা একটু অফ করে নিয়ে আসি। npm run dev, পোর্টে আসছে, কনসোলে আসলাম, কাউন্টার main.jsx main.jsx এখানে সবকিছু ফেলে দিলাম। এখানে আমি রিডাক্স ক্রিয়েট, এবার সাজেশন আসতেছে ক্রিয়েট স্টোর, তার মানে ক্রিয়েট স্টোর। আচ্ছা রিডাক্স মনে হয়, আমার মনে হয় ওটা নাই, আপনাদের কথা ঠিক আছে মনে হয় না কি, দাঁড়ান দেখে নি। আচ্ছা ভাই, প্যাকেজ ডট জেসনে কি টাইপ মডিউল করে দিতে হবে না, আমরা যদি ইম্পোর্ট এক্সপোর্ট সিনট্যাক্স ইউজ করব? ওটা বাই ডিফল্ট মডিউল করা, আমাদের ওটা কি বাই ডিফল্ট মডিউল করা না? ইন্ডেক্সে বাই ডিফল্ট মডিউল করা, দাঁড়ান ফাইন্ড আউট করি। আচ্ছা সরি, এখানে তো রিকোয়ার্ড সিনট্যাক্স হয়ে গেছে। ইম্পোর্ট এস এখন কাজ করতেছে, তার মানে এটা যদি আমি ডিফল্ট এক্সপোর্ট করি, ডিফল্ট এক্সপোর্ট এগুলো তো থাকার কথা, রিডাক্স ফুল লাইব্রেরিটা। আচ্ছা আমাদের প্রজেক্ট সেটআপ ঠিক ছিল, এই নামে কোনো ইআই নাই, এক্সপোর্ট করা নাই, বুঝছেন ভাই কথা বুঝছেন? আমি ওখান থেকে শুধু টান দিয়ে রিডাক্সে বের করতে, আসলে ওই প্যাকেজের মধ্যে ওটা নাই, যার কারণে সমস্যা। এই দেখেন এই সেম কোড বেসটা, এটারে আমি কপি করে নিয়ে যাই, মানে সরি এটা কাট হয়ে গেল, এটা কপি করে নিয়ে যাই, এটা ওখানেও আমার সেম এরর দিচ্ছিল। এখন এই প্রজেক্ট, এটা হচ্ছে আমি নতুন বানাইছিলাম, এটা বাদ কেটে দিলাম, এটা বাদ, এটা বাদ, এই হচ্ছে সেই আমার আগেরটা। এবার যদি এখানে যাই, এখানে দিলাম, এটা রান করতে হবে, npm run dev, এই যে এখন কাজ করছে, মানে প্রজেক্ট সেটআপ ঠিক আছে। ঠিক আছে, শুধু শুধু হুদাই এরকম সময় নষ্ট করলাম, ঠিক আছে, তারপরেও তো ভাই কিছু শিখতে পারলাম, এখান থেকে কিছু শিখতে পারলাম যে আসলে এই নামে আসলে কোনো কিছু নাই ওখানে। আচ্ছা রিডাক্স শেখার জন্য আপনাকে বেসিক কয়েকটা কনসেপ্ট, মানে কনসেপ্ট না, আগে প্র্যাকটিক্যাল দেখেন, পরে এগুলো কনসেপ্টের নাম আমি বলে দিচ্ছি। একটা স্টোর তৈরি করতে হয়, মানে আমার একটা অ্যাপ্লিকেশন, মানে এভাবে আমরা চিন্তা করি, ধরেন আপনার একটা মুদি দোকান আছে, মুদি দোকানের সামনের ফ্রন্ট পার্টে হচ্ছে কাস্টমাররা আসে, আপনার ছোট্ট একটা দোকান, ওই দোকানের সমস্ত জিনিস, মানে সমস্ত জিনিসপত্র না, প্রত্যেকটা জিনিসের
ডিসপ্লে গুলো মানে কিভাবে মানে লোকজন যেন আইসা দেখে, মানে কিছু কিছু জিনিস আপনার দোকানের সামনে আপনি রেখে দেন, আর ওই জিনিসের মানে পুরো মানে মনে করেন কেউ চাল কিনতে আসছে, হ্যাঁ, এখন চালের মনে করেন আপনার কাছে 500 কেজি 500 বস্তা চাল আছে, এখন কি আপনার ছোট্ট দোকানের ভিতরে কি 500 বস্তা ইয়ে করেন মুদি দোকানে? এটা তো করেন না। আপনি 2 থেকে 3 বস্তা চাল আপনার মুদি দোকানের ভেতরে ওখানে স্টোর করে রাখেন, যাতে করে কাস্টমাররা এসে দেখে যে এই দোকানে আসলে চাল আছে। যখন কোনো কাস্টমার চাল চায় তখন আপনি কি করেন, আপনার দোকানের যে আলাদা স্টোর রুম থাকে, আলাদা গুদাম ঘর, সেই গুদাম ঘর থেকে এনে আপনি কাস্টমারের চালগুলো দিয়ে দেন। ঠিক তেমনি আমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডাটাগুলো, যতগুলো যে ডাটাপত্রগুলো থাকবে আমার, সেই সমস্ত ডাটাগুলো স্টোর করার জন্য আলাদা করে একটা জায়গা মেনটেন করতে হবে, যেটাকে আমরা বলি স্টোর। ঠিক আছে, এই স্টোরটা তৈরি করতে হবে কিভাবে আমি তো জানি না স্টোর কিভাবে তৈরি হয়েছে। ওরা আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, ওরা বলছে যে তুমি যদি কোনো একটা স্টোর তৈরি করো, সেই স্টোর তৈরি করার জন্য তোমাকে আমি একটা ফাংশন দিচ্ছি, জাস্ট তুমি ফাংশনটা কল করলে তোমাকে আমি একটা স্টোর বানাই দেবো। যতবার কল করবা ততগুলো স্টোর হবে। মনে করেন আপনার দোকান একটা, আপনি আপনার দোকানের 5টা গুদাম ঘর বানাইতে চাচ্ছেন, তাহলে আপনি ওটা 5বার কল করবেন। কিন্তু সাধারণত কি হয়, একটা দোকানের একটা স্টোর রুম হইলেই হয়। ঠিক তেমনি আমি এখানে স্টোর স্টোর নামে আমি এখানে ক্রিয়েট স্টোর, এই যে ক্রিয়েট স্টোর, এই জিনিসটা দিয়ে কল করব। এই জিনিসটা দিয়ে যদি আমি কল করি, কল করার পরে আমি মনে হয় একটা এরর খাবো, কারণ ও আসলে একটা জিনিস স্টোর মানে ও এক্সপেক্ট করে। স্টোর যদি যাই, এরর একটা খাইছি। কি এরর খাইছি? এটা বলছে রুট রিডিউসার। তার মানে ও বলতেছে আপনার এখানে একটা ফাংশন দিতে হবে, এখানে একটা ফাংশন দিতে হবে, জাস্ট একটা ফাংশন বসাই দিতে হবে। যদি আপনি ফাংশনটা বসাই দেন আপনার এররটা গন। আপনার এখান থেকে অনেক এই ফাংশনটা কল করার জন্য, মানে একটা ফাংশন কল করলে কিছু না কিছু রিটার্ন করে নাকি করে না? করে। তা এই ক্রিয়েট স্টোর ফাংশন তো আমি বানাই নাই, এরা বানাইছে রিডাক্স যারা তৈরি করছে তারা ফাংশনটা বানাই দিয়েছে। আমি ফাংশনটা কল করলে দেখেন এখানে অনেক কিছু জিনিসপত্র পাচ্ছি, ডিসপ্যাচ পাচ্ছি, ওবিএস সার্ভারেবল পাচ্ছি, ডিসপ্যাচ পাচ্ছি, গেট স্টেট পাচ্ছি, তারপরে রিপ্লেস রিডিউসার পাচ্ছি, সাবস্ক্রাইব পাচ্ছি। এটা হচ্ছে একদম কোর রিডাক্সের। আপনারা যে রিডাক্স টুল কিট ইউজ করেন, বিহাইন্ড দ্য সিন ওরা এই জিনিসপত্রগুলো ইউজ করে, জাস্ট আপনি একটা র্যাপার ইউজ করেন। বুঝছেন আমার কথা? মানে আমরা যে আমাদের ক্লাসের যে টুল কিটটা দেখাইছি, ওই টুল কিটটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য হচ্ছে আমার আজকে মূল উদ্দেশ্য। তার মানে এখানে একটা ফাংশন দিতে হবে, একটা ফাংশন কল দিতে হবে নাকি ফাংশনের ডেফিনেশন দিতে হবে বলেন তো? ডেফিনেশন দিতে হবে। এই যে ফাংশনের ডেফিনেশনটা দিয়েছেন রিডাক্সের ভাষায় এটাকে বলে রিডিউসার। এটাকে কি বলে? রিডিউসার ফাংশন। একটা টার্ম মনে রাখেন, এই ফাংশনটাকে রিডাক্সের ভাষায় কি বলে? রিডিউসার ফাংশন। তার মানে আমি যদি রিডাক্সের নিয়মে করি তাহলে এইটাকে এখানে বাদ দিয়ে আমি যদি নিচে এখানে যদি একটা ফাংশন ডিফাইন করি, আজকে আমার ইউআই হবে না, শুধু কোর কনসেপ্ট গুলো দেখেন। এখানে একটা ফাংশন তৈরি করলেন, নাম দিলেন রিডিউসার। এই রিডিউসার ফাংশনটাকে এখানে বসাই দিচ্ছেন। একই কথা বলেন, এখানে ফাংশনটা লেখা আর এখানে লেখা এইভাবে লেখা একই কথা, এটাই তো বুঝছি। এবার দেখেন এটার ভিতরে আমি একটা কনসোল লগ পেলাম, console.log SSS। আমার console.log, দুইটা console.log, এটা হচ্ছে এই নিচেরটা আসলে এই স্টোরের ভিতরে কি কি জিনিসপত্র আছে, আর এইটা কল হয়েছে। খেয়াল করেন তো, আমি তো কল করি নাই, কিন্তু আনফরচুনেটলি কলটা এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে। এই কলটা কে করলো? রিডাক্স নিজে। বুঝছি নাকি বুঝি নাই? যার জাভাস্ক্রিপ্টের দুর্বলতা, আমি আবারও বলতেছি ভাই, আগে দুর্বলতা কাটাইতে হবে এইসব বেসিক কনসেপ্ট, তা না হলে আপনি ডেভেলপমেন্টে বেশি দূর যেতে পারবেন না। ঠিক আছে?
তার মানে আমি একটা ফাংশনের বডি দিছি, যখন ক্রিয়েট স্টোর কল করছি সে বডিটা গ্রহণ করছে। এই বডিটা আমি এই বডিটা পাঠাইছি কিভাবে, আর্গুমেন্ট আকারে নাকি প্যারামিটার আকারে? কথা বলেন। Argument। আর্গুমেন্ট। তার মানে এই ফাংশনের কি ডেফিনেশন মানে বডি লেখা আছে কোনো জায়গায়? আছে। ওই বডির ভিতরে এই আমার আর্গুমেন্টটা সে রিসিভ করছে কিভাবে, প্যারামিটার আকারে। হ্যাঁ। জি। আর সে এবারে ওই বডির ভিতরে এটা অটোমেটিক্যালি কল করে দিচ্ছে। আমরা তো ঠিক আছে, আমরা তো ওই কোড বেসে যাচ্ছি না। কল্পনা করেন আমি একটা ফাংশনের এরকম বডি পাঠাইছি, একটা কলব্যাক ফাংশন দিছি, ওই কলব্যাক ফাংশনটা এই ক্রিয়েট স্টোর যে ফাংশনটা তৈরি করছে ওইটার পেটের ভিতরে এই আমার এই কলব্যাকটারে কল করে দিছে। ঠিক আছে, ক্রিয়েট স্টোর আমাকে কি কি জিনিস দেয়? অনেকগুলো জিনিস দেয়, তিনটা জিনিসের দিকে আপাতত বেশি ফোকাস দেন। রিপ্লেস রিডিউসার আপাতত লাগবে না আমার আজকের আলোচনা। ডিসপ্যাচ, গেট স্টেট, সরি কি গেট স্টেট, আর একটা আছে সাবস্ক্রাইব। তার মানে আমি রিডিউসার ফাংশনের গেট স্টেট দিয়ে কি করে, একটু আগে বলছিলাম স্টোর মানে আপনার দোকানের সমস্ত কি বলতে পারি মানে স্টেট বুঝবেন তো, যেহেতু রিয়াক্ট করছেন, স্টেট মানে আপনার ডাটাগুলো। ঠিক আছে, সেই ডাটাগুলো এই জায়গাটায়, এই যে রিডিউসার ফাংশনটা এটা তো আমি তৈরি করছি, এখানে আপনি স্টেট বা যে কোনো নামে আপনি এটা নিতে পারেন। স্টেট আমি যে এই যে জিনিসটা লিখতেছে এটাতে কি বলে, প্যারামিটার। প্যারামিটার। আর এখানে অ্যাকশন, এইগুলো দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, আর এই জায়গাটায় আপনি ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বানান লিখছি ভুল, জীবনের কোনদিন ঠিক হলো না, INI হবে। আই হবে। এইটারে আমি উপরে ডিফাইন করে কনস্ট্যান্ট একটা অবজেক্ট নিচ্ছি। ঠিক আছে, একটা অবজেক্ট এখানে কাউন্ট। আচ্ছা এইটারে আমি অবজেক্ট না নিয়ে, আচ্ছা আপাতত অবজেক্ট নিই, আইডি পরে চেঞ্জ করবো না, আইডি ইজ ইকুয়াল টু 1, count is equal to 0। এইটাই হচ্ছে আপনার অরিজিনালি স্টেট। এই যে যে জিনিসটা এটা হচ্ছে আপনার অরিজিনালি স্টেট। রিঅ্যাক্টর দিয়ে কনসেপ্ট দিয়ে চিন্তা করেন, আপনার রিঅ্যাক্টে যেমন স্টেট তৈরি করতে হয়, এটা হচ্ছে আপনার অরিজিনালি স্টেট। সেই স্টেটটা আপনি ডিফল্ট ভাবে এই রিডিউসারের প্রথম প্যারামিটারে দিয়ে দিছেন। সেকেন্ড প্যারামিটারে একটা অ্যাকশন আছে, সেটা পরে আসতেছে। এখন এই জায়গাটায় পাঁচটা অফ রাখি, এই জায়গাটায় আমি এসএস বলে একটা কনসোল লগ রাখছি। এই স্টেটটাকে যদি, এটা হচ্ছে আপনার স্টেট, এই স্টেটটাকে যদি আপনার পেতে হয়, যদি আপনি কোনো কিছু পেতে চান, আমাদের প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে কি শব্দ দ্বারা আমরা বলি, গেট করা। আমরা যদি কোনো কিছু পেতে চাই আমরা কি করি, বলে না যে সার্ভারে একটা গেট রিকোয়েস্ট দাও, সার্ভারে একটা পোস্ট রিকোয়েস্ট দাও। তার মানে এই যে গেট করা মানে কি, আমি ওটা পড়তে চাচ্ছি বা রিড করতে চাচ্ছি। এই জন্য ওরা একটা ফাংশনের নাম লিখে দিছে গেট স্টেট। কি নাম দিয়ে দিছে, গেট স্টেট। এই গেট স্টেট ফাংশনটা কোন ভেরিয়েবলের ভিতরে বানানো, এইদিকে তাকায় বলেন, স্টোর। স্টোর। তার মানে আপনি কনসোল ডট, আপনি এভাবে লেখেন কনস্ট্যান্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু স্টোর ডট গেট স্টেট। ফাংশনটা যদি কল করেন, কল করলে রেজাল্ট এটা যদি হন, দেখেন স্টেটটা এখান থেকে এই ফাংশনটার এখান থেকে ডিফল্ট ভাবে রিটার্ন করতে হবে। আচ্ছা দেখেন মজার বিষয়, দেখেন একদম কোর কনসেপ্ট। এই ফাংশনটা যে কল হচ্ছে এটা কনফার্ম, এই ফাংশনটা যেহেতু কল হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই ফাংশন থেকে কি রিটার্ন করতেছে, আনডিফাইন্ড। সেটাই আপনি আনডিফাইন্ড পাচ্ছেন। আপনি যদি এখান থেকে রিটার্ন করে দেন
আমার নাম, তাহলে দেখেন আমার নাম পাচ্ছেন। কয় নাম্বার লাইন? 17 নাম্বার লাইন, তার মানে এইটা। আমার ইনিশিয়াল স্টেট আমি কোনটাকে ধরছিলাম? এইটা ইনিশিয়াল স্টেট, এইটা কি এই স্টেট ভেরিয়েবলের ভিতরে ডিফাইন করছে? জি আমি এইটারে রিটার্ন করে দিব। এবার দেখেন আমি আমার ডাটা পাইছি। কনসেপ্ট ক্লিয়ার? মানে কোন জায়গা থেকে মেকানিজম কিভাবে কাজ করতেছে। এরপর আমি টার্মগুলো বলে দেব কোনটাকে কি বলে। এবার দেখার বিষয় হচ্ছে ডিসপ্যাচ মানে কল করা বা কোনো একটা অ্যাকশন পারফর্ম করা। এদের এখানে আমি যদি এখানে স্টোরটাকে কল করি, এগুলো কিন্তু ভাই মুখস্থ করার বিষয় না, আমি বারবার বলতেছি। এই মুখস্থ করে আপনি জীবনে কোনো মনেও রাখতে পারবেন না। এই স্টোরের ভিতরে ওরা কি কি মেথড আমরা বানাই দিছে? ডিসপ্যাচ, গেট স্টেট দিয়ে কি হয়? আমার যে এই স্টোরে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো আমি পেতে পারি, ঠিক আছে। রিডিউসার ফাংশনটা কখন কল হয়? ইনিশিয়ালি লোড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা ডাইনামিক্যালি কল হয়ে যাবে। ডিসপ্যাচ দিয়ে কি করে? ডিসপ্যাচ দিয়ে করে হচ্ছে এই রিডিউসার ফাংশনটাকে পুনরায় কল করানো। কি বলছি বলেন তো ভাই? ডিসপ্যাচ দিয়ে কি করে? পুনরায় কল করে বলতে কাকে পুনরায় কল করানো? রিডিউসার ফাংশন। এই রিডিউসার ফাংশনটাকে পুনরায় কল করবে। তাহলে এটা আমি প্রমাণ করব কিভাবে? আমরা আমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট জায়গা কই? এই জায়গাটা লাস্টে একটা বিটিএন দিলাম, সুমন বা রিডিউসার এইটার একটা আইডি লাগাই, রিডিউসার। তোমার এটা ইউআইতে দেখা যায় কিনা? এই যে দেখা যাচ্ছে ইউআইটা। এবার এটা যেহেতু আইডি, আমি এই জায়গাটা ধরবো। আমি এই জায়গাটায় রেজাল্ট ফাংশন স্টোর এখানে ধরি। হ্যাঁ, ওইটারে ধরতে চাইলে আমি কি করবো? এটা তো জাভাস্ক্রিপ্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট। এই বেসিক না ভাই দরকার, ভাই যে যাই বলুক না কেন ভাই, এই বেসিক না হলে ভাই হবে না। এখন আমি আপনাদের হতাশ করতেছি কিনা আমি জানি না, এই কোর কনসেপ্ট গুলো জানা দরকার। এগুলো না জানলে আসলে আপনি বেশি দূর এগোইতে পারবেন না। ওয়ান ক্লিক, আচ্ছা এখানে তো ওয়ান ক্লিক দেবো না, অ্যাড ইমেল লিসেনার, ক্লিক, একটা ফাংশন ডেফিনেশন। এই ফাংশন ডেফিনেশনের ভিতরে স্টোর ডট ডিসপ্যাচ এই ফাংশনটা দিলাম। এই আসলে ডিফল্ট কিছু প্যারামিটার নাই। এখন আমি দেখি আমার কাজ করে কিনা। আচ্ছা এই কনসোলগুলোকে আপাতত আমি অফ করে রাখি। আর কোনো কনসোল আছে? 3টা কনসোল। আচ্ছা এইটা থাক, এইটা হচ্ছে এইটা আমি লিখে দিই রিডিউসার ফাংশন কল। ইনিশিয়ালি এইটা অটোমেটিক্যালি কল হয়ে যাবে। কখন কল হয়ে যাবে? যখন আমার স্টোরটা কি হবে? তৈরি হবে। মুখস্থ রাখেন, যখন স্টোরটা আপনি তৈরি করবেন, স্টোর মানে কি? আপনার অ্যাপ্লিকেশনের একটা গুদাম ঘর রাখতেছেন, সেই গুদাম ঘরের ভিতরে আপনি আপনার সমস্ত প্রোডাক্টের ডাটাগুলো রেখে দিবেন। তার মানে আমরা জাস্ট একটা গুদাম ঘর বানাচ্ছি, আর পুরো অ্যাপ্লিকেশন হচ্ছে এই এইচটিএমএল ফাইল। পরবর্তীতে এই গুদাম ঘরটা এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। আগে গুদাম ঘরটা কিভাবে কাজ করতেছে সেটা আগে দেখার ট্রাই করে। আমি এখানে এটা দিছি, একটু আগে বলছি ডিসপ্যাচ করলে রিকল হবে রিডিউসার ফাংশন। রিডিউসার ফাংশন কোনটা? যে ফাংশনটা স্টোর ক্রিয়েট করার সময় যে ফাংশনটা আমরা প্রোভাইড করব, ওই ফাংশনটাকে আমরা বলতেছি রিডিউসার ফাংশন, ঠিক আছে। এখন এইটার কিছু ডিফল্ট প্যারামিটার নেয়, আগে দেখে নি আগে কল করলে কাজ করে কিনা। কাজ করে না, ঠিক আছে। কারণ এ আসলে ডিসপ্যাচটা যখন কল হবে, মানে ভাই আপনি একটা ফাংশন লিখছেন, সেই ফাংশনে আপনি কিছু চেক পয়েন্ট বসাই দিছেন।
যে এই ফাংশনের এই প্যারামিটার গুলো না দিলে আমার অ্যাপ্লিকেশন ইরর থ্রো করবে। এটা করা পসিবল নাকি পসিবল না? পসিবল। পসিবল। ওরা এইটার ভিতরে এরকম কিছু মেকানিজম বানায় রাখছে যে এখানে মাস্ট বি কিছু রিকোয়ার্ড প্যারামিটার দিতে হবে, তা না দিলে ও ইরর মারবে। ঠিক আছে, এখানে ওরা এখানে বলেও দিয়েছে, দেখেন এখানে একটু পড়লে এটা পাবেন, আমি একটু বলে দিই। এইটার ভিতরে একটা অবজেক্ট দিতে হবে। কি দিতে হবে? একটা অবজেক্ট। সেই অবজেক্টের প্রপার্টিগুলো এগুলো ফিক্সড, ওই প্রপার্টিগুলো অবশ্যই একটা টাইপ বলে একটা প্রপার্টি থাকতে হবে, এবং যার ভ্যালু আপনার ইচ্ছা মতো আপনি যা দেবেন দেন, ডাজন্ট ম্যাটার। এবার কল করেন, আবারও কল হচ্ছে। কি বুঝছি এইটুকু বলেন, বেশি দূর এগোনো লাগবে না, আগে এইটুকু বলেন কি কি এখানে এক্সপ্লেন করছি বলেন। আমি জাস্ট মেকানিজম বোঝাচ্ছি, পরবর্তীতে এটা অ্যাপ্লিকেশনে যখন ইমপ্লিমেন্ট করব তখন বুঝতে পারবেন কোথায় কি কাজ হচ্ছে। উপরের কল তো সে রিডাক্ট কল হওয়ার সাথে সাথে আবারও কয়েকটা জিনিস আগে কনসেপ্ট বুঝাইনি। সিএলজি যখন একটা স্টোর তৈরি হয়, এই স্টোরের ভিতরে বিল্ট ইন ভাবে আমাকে কতগুলো ফাংশন দিয়ে দেয় বা মেথড দিয়ে দেয়, যাই বলেন না কেন। এটা যদি অবজেক্ট হয়, এটা তো 100% অবজেক্ট, তার মানে আমাকে কিছু মেথড বা ফাংশন দিয়ে দেয়। আমরা কোন ফাংশনটার কাজ কি সেটা আগে মুখস্থ রাখবো। আমাদের ফাংশনটার কাজ হচ্ছে, কই গেল, এটার পেটের ভিতরে গেট স্টেট দিলে কি হবে? ডাটা আনতে না স্টেটটা পাবো। স্টেটের সমস্ত ডাটা। স্টেটের ডাটা কোনটা? এইটা। আমরা গেট স্টেট কল করলে আমার এই গুদাম ঘরে যে স্টেটটা আমরা তৈরি করছি সব স্টেটগুলো পেয়ে যাব। ডিসপ্যাচ ফাংশন দিয়ে কি হয়? এই যে ডিসপ্যাচ দিয়ে যে ফাংশনটা আমরা ক্রিয়েট করি ওটা রিডিউসার ফাংশন পুনরায় কল হয়। তার মানে এই ফাংশনটা যদি কল করি তাহলে রিডিউসার ফাংশনটা পুনরায় কল হবে। ঠিক আছে, এবার আসেন রিডিউসার ফাংশন পুনরায়, এবং এই ডিসপ্যাচটা যদি আপনার কল করতে চাই, ডিসপ্যাচটা যদি কল করতে চাই তাহলে তাকে মাস্ট বি একটা কি দিতে হবে? একটা অবজেক্ট দিতে হবে। যে অবজেক্টের একটা টাইপ নামক একটা ফিক্সড প্রপার্টি থাকতে হবে। এখানে কিন্তু টাইপস দিলে হবে না, এই যে ডি দিছে টাইপড। এবার দেখেন একটা ইরর মারবে মনে হয়, কল করি, ইরর মারছে। এইটার নাম ফিক্সড, এখানে কি দিতে হবে? টাইপ বলে একটা প্রপার্টি দিতে হবে। তার মানে আমরা কয়টা জিনিস শিখলাম? ডিসপ্যাচ দিলে কি হয়? আমার রিডিউসার ফাংশনটা পুনরায় কল হয়। রিডিউসার ফাংশন কোনটা? স্টোর তৈরি করার সময় আমরা যে ফাংশনটা দিব ওই ফাংশনটাকে রিডিউসার ফাংশন বলবো। ডিসপ্যাচ দিলে এই রিডিউসার ইনিশিয়ালি প্রথমবার অ্যাপ্লিকেশন লোড হওয়ার সময় রিডিউসার ফাংশন অটোমেটিক্যালি একবার কল হয়ে যাবে। যখন ডিসপ্যাচ ফাংশন কল করব এই রিডিউসার ফাংশন আবার পুনরায় কল হবে। প্রত্যেক কলে খেয়াল করেন, প্রত্যেকটা কলে এই রিডিউসার ফাংশন যা রিটার্ন করবে ওইটাই হচ্ছে আপনার স্টেট। কথা বুঝছেন? বলেন ভাই। রিডিউসার ফাংশন কল হবে প্রত্যেক কলে, ইনিশিয়ালি তো একবার কল হয়ে যাবে, এটাকে আপনি ঠেকাতে পারবেন? পারবেন না, ইনিশিয়াল কল হয়ে যাবে। প্রত্যেক কলে রিডিউসার ফাংশন যা রিটার্ন করবে ওইটাই হচ্ছে ওই স্টোরের স্টেট। কি বলছি বলেন? ওই স্টোরের স্টেট। আমার যখন ইনিশিয়ালি কল হবে, ইনিশিয়ালি কল হলে আমার স্টেট কোনটা হবে? এইটা। দেখেন এইটা যদি আমি সিমুলেট করতে চাই, লেট recall is equal to 0, এরপরে if recall plus plus if initially 0, না recall plus plus পরে করতে হবে। recall যদি
এক থেকে বড় হয়, তার মানে উল্টাই দিব, এক থেকে যদি বড় হয় তাহলে রিটার্ন হবে মাই নেম ইজ সুমন, আর আদারওয়াইজ রিটার্ন হবে স্টেট। আচ্ছা, তার মানে প্রথমবার এক থেকে ছোট, তার মানে এখানে রিকলটাকে আমি এখানে রিকলটাকে প্লাস প্লাস করব, এক বাড়াবো। এই প্লাস প্লাসের মানে বুঝি হ্যাঁ ভাই, বাকিরা, মানে এইটা মানে কিন্তু এইটা ভাই, এই যে রিকল নামক একটা জাস্ট আমি একটা ভেরিয়েবল, মানে আমি এখানে একটা সিমুলেট করতে যাচ্ছি যে এই ফাংশনটা কয়বার কল হলো, ঠিক আছে। এখন এটা যদি কল হয়, আমার রেজাল্ট স্টোর এটা হচ্ছে আমার ইনিশিয়াল রেজাল্ট console.log। ভাই আপনারা কি বুঝতেছেন? জি ভাই, বলেন, বুঝতেছি। প্রথমবার এই রিডিউসার ফাংশন অটোমেটিক্যালি কল হবে, এটা মেক শিওর। হ্যাঁ, আচ্ছা, একবার কল হয়ে গেছে, একবার যদি কল হয়ে যায়, প্রথমবার দিছি কত? 0। 0। তাহলে প্রথমবার আমার কি রিটার্ন হইছে? এদিকে তাকান, প্রথমবার স্টেট এইটা, হ্যাঁ, প্রথমবার কি এই ব্লকে ঢুকছে, এইটুকু এই কোডটুকু ইমপ্লিমেন্ট হইছে? না হয় নাই। তার মানে আমার প্রথমবার ইনিশিয়াল স্টেট যেটা, ইনিশিয়াল স্টেট মানে এইটা, তার মানে ইনিশিয়াল স্টেট এইটা চলে গেছে। এবার আমি কি বলছি, যদি রিডিউসার ফাংশন সেকেন্ড বার কল হয়, সেকেন্ড বার কল যদি, যখন এটা সেকেন্ড বার কল হবে তখন কি এই 15 নম্বর লাইনে কম্পাইলার আসবে? না আসবে? না আসবে না। আচ্ছা, আপনি চাইলে এটাকে এখানেও একবার বাড়াই দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। প্রত্যেক কলে যে রিটার্ন ভ্যালু হবে সেই রিটার্ন ভ্যালু হচ্ছে স্টেট। তাহলে প্রথমবার স্টেট এইটা, রিডিউসার কল করছি। আচ্ছা, তাহলে তো আমাকে এটা চেক করতে হবে, এখানে তো আবার সেকেন্ড বার যে কল হইছে, কল হওয়ার পরে ডিসপ্যাচ হইছে। আচ্ছা, এখানে কি আমি এটা পাবো কিনা আমি 100% শিওর না, তবে এটা পাওয়ার একটা ওয়ে আছে, আমি একটু দেখাচ্ছি। এটা তো অ্যাসিঙ্ক্রোনাস কল মনে হয়, দেখি আমি পাই কিনা। সরি, কই গেল ELG, এটা পাবো কিনা আমি জানি না। ইনিশিয়াল স্টেট এইটা, পরের বার কল করছি এইটা, তার মানে এই কলে এটাকে আমি পাবো না জীবনেও। আচ্ছা, ওই জিনিসটা দেখানোর আগে ছোট্ট আরেকটা জিনিস একটু দেখাই দিই, ছোট্ট একটা জিনিস। এখানে দেখেন আরেকটা ফাংশন আছে, সেটার নাম সাবস্ক্রাইব। নাম কি? সাবস্ক্রাইব। এই জিনিসটা হচ্ছে স্টেট যদি পরিবর্তন হয়, স্টোর ডট সাবস্ক্রাইবের ভেতরে আপনি একটা ফাংশন পাঠালেন, কল সাবস্ক্রাইব ফাংশন। আচ্ছা, যদি এটা করি আপাতত, তাইলে আমি এই ফাংশনালিটিটুকু অফ করে রাখবো, এটা বোঝানোর জন্য, এটাকে বোঝানোর জন্য অফ করে রাখবো। এটা যদি অফ করে রাখি, গেট স্টেটে ক্লিক করতেছি, ডিসপ্যাচ হচ্ছে, স্টেট পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আগে দেখে নি আমি নিতে পারি কিনা। অনেকগুলো কনসোল অফ করে দিতে হবে, স্টেট লাগবে না। এখন কোনটা আছে? রিকল ফাংশনটা কল, স্টেটটা আছে। দেখেন, আমি বলে দিই, তারপরে আপনি এটার সাথে সিমুলেট করেন। আপনার স্টেট যদি পরিবর্তন হয়, স্টেট কখন পরিবর্তন হবে? যখন রিডিউসার ফাংশন কল হবে।
রিডিউসার ফাংশন কলের সাথে সাথে যে নতুন রিটার্ন ভ্যালু যাবে সেটাই হবে কারেন্ট স্টেট। স্টেট পরিবর্তন হইলে সাবস্ক্রাইবের ভিতরে যে কলব্যাক ফাংশনটা দিছেন এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে। অটোমেটিক্যালি কল হবে যখন আপনি রিডিউসার বাটনে ক্লিক করতেছেন। খেয়াল করেন তো তখন এখান থেকে এই ডিসপ্লেসটা কল হচ্ছে কিনা। হচ্ছে। এটা কল হওয়া মানে কি এই ফাংশনটা নতুন করে কল হচ্ছে কিনা। হ্যাঁ তার মানে এটা কল হলে কি আবার একটা স্টেটের রিটার্ন ভ্যালু যাচ্ছে কিনা। যাবে। যেহেতু রিটার্ন ভ্যালু যাচ্ছে আগের স্টেট যা ছিল সেখানে কি নতুন পুনরায় করে আবার হবে। স্টেট যাচ্ছে। তার মানে আপনার স্টেট পরিবর্তন হইলে রিডাক্স সাবস্ক্রাইবের ভিতরে যে ফাংশনটা দিয়েছেন এই ফাংশনটা কল করে দেয়। ক্লিক, ওই দেখেন কল সাবস্ক্রাইব, ক্লিক কল সাবস্ক্রাইব, ক্লিক কল সাবস্ক্রাইব। কোনটা কল হচ্ছে যখন বাটনে ক্লিক করতেছেন তখন এই ফাংশনটা নতুন করে কল হচ্ছে। আর এই ফাংশনটা যেহেতু কল হচ্ছে সেহেতু যখন আপনি রিটার্ন করতেছেন তখন স্টেট পরিবর্তন হচ্ছে। যখন স্টেট পরিবর্তন হচ্ছে তখন রিডাক্স বলছে যে স্টেট পরিবর্তন হলে আমি এইটার ভিতরে যে ফাংশন আছে সেটা আমি অটোমেটিক্যালি কল করে দেবো। এই নেচারটুকু বুঝছেন কিনা, এই কয়েকটা টার্ম বুঝছেন কিনা, তাহলে আপনি নেক্সটে যাইতে পারবেন। একটার সাথে একটা লিঙ্ক আপ করা। হ্যাঁ ভাই ডিসপ্লেস হলে তো ওটা পুনরায় আবার হচ্ছে call ডিসপ্লেস করে। কল হলে কি কল হবে? ওই যে আমার যে রিডিউসার যে ফাংশনটা আছে ওইটা আচ্ছা, রিডিউসার ফাংশন কল হলে কি নতুন করে কোনো রিটার্ন ভ্যালু যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। নতুন করে রিটার্ন ভ্যালু যাওয়া মানে স্টেট পরিবর্তন হয়ে গেছে। আর স্টেট পরিবর্তন হয়ে গেলে অমনি এই সাবস্ক্রাইবের ভিতরে যে ফাংশন আছে রিডাক্স নিজে থেকে এই ফাংশনটা কল করে দিবে। অটোমেটিক কল করে দেয়। হ্যাঁ, এই হচ্ছে মেকানিজম বিহাইন্ড দ্য সিন। জি ভাই। আচ্ছা ভাই, আমরা প্রথমে যে হচ্ছে যে স্টেট রিটার্ন করতেছিলাম না, সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে সাবস্ক্রাইব ফাংশন কল হবে? ও মানে ওই যে রিটার্ন প্রথমবার কল করে না, প্রথমবারও কল করে না, মানে এটা ওর হয়তো বা কোনো মেকানিজম। দেখেন আমার প্রথমবার তো স্টোর ক্রিয়েট হচ্ছে, প্রথমবার ইনিশিয়াল কলে মানে কি স্টোর কি হচ্ছে, সরি স্টেট কি হচ্ছে, তৈরি Call হচ্ছে। তৈরি হচ্ছে প্রথমবার, ফার্স্ট টাইম। আমি যদি এটা লোড করি, দেখেন লোড করার সময় এই ফাংশনটা কল হয় নাই, তখন তো কেবল স্টেট তৈরি হয়েছে। আর আমি বলছি স্টেট পরিবর্তন হইলে, তৈরি হওয়া আর পরিবর্তন হওয়া কি এক জিনিস না না। যদি আমি বলতেছিলাম যে ভাই প্রথমে আমরা হচ্ছে যে রিটার্ন স্টেট কিন্তু দেই নাই, তো এখানে? সেক্ষেত্রে আনডিফাইন্ড রিটার্ন করতেছি। হ্যাঁ আনডিফাইন্ড রিটার্ন করতে, এরকম যদি হয় তাহলে এখন হচ্ছে রেডিউসার কল করলে কি আচ্ছা সেটা দেখতে হবে, অবশ্যই হবে, কারণ প্রত্যেকবারই তো আনডিফাইন যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে এই যে পারছি। দেখেন প্রত্যেকবারই যাচ্ছে কল, ঠিক আছে। আমি কিন্তু এখানে একটা টার্ম উচ্চারণ করছি, প্রত্যেক কলের রিটার্ন ভ্যালু হবে স্টেট। আগের প্রত্যেক কলের রিটার্ন ভ্যালু কি হবে, কারেন্ট স্টেট। এবার এই জিনিসটা সিমুলেট করার জন্য আমি এখানে একটা কনসোল ডট লগ সিএলজি কনসোল ডট লগ এইটারে কল করব। এইটারে কল করলে কি পাবো, স্টেটটা এটার কল করলে স্টেট পাবো। আসি রিকল, এই কনসোল লগ মানে এইটা, তার মানে এখন যদি আমি বাটনে ক্লিক করি তার মানে কি এইটুক কল হবে, এই ফাংশন কল হবে বাটনে কল করলে। এবার দেখেন আমি এই ফাংশনটুকু অন করে রাখি, প্রথমবার 0 আছে, তার মানে 0 থাকলে তো এইটুকু কল হবে না, এইটুকু এক্সিকিউট হবে না, তার মানে আপনার প্রথমবার ইনিশিয়াল ভ্যালু যাবে। ক্লিক করলাম, পরের বার সাবস্ক্রাইব, এই যে দেখেন পরের বার সমান চলে আসছে, কিন্তু সেকেন্ড বার গেল না কেন? প্রথম কল Second তো ভাই জিরো গ্রেটার বড় দিছে না গ্রেটার দ্যান 1 দেওয়া না ভাই, গ্রেটার দ্যান ইকুয়াল তো না। গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল দিতে হবে। এই যে দেখেন পরের বার কলে স্টেট চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে মূল মোদ্দা কথা কি বলেন তো, রিডিউসার ফাংশন যখন কল হবে ওই রিডিউসার ফাংশন যা রিটার্ন করবে ওইটাই হচ্ছে তার স্টেট। আর রিডিউসার ফাংশন কখন কখন কল হবে, একবার স্টোর ক্রিয়েটের সময় ওখানে যে আমরা যেটা পাস করব ওই সময়, আর ডিসপ্লেস ফাংশন কল হওয়ার। আচ্ছা তাহলে আমি যে কয়বার ডিসপ্লেস ফাংশন কল করব সেই কয়বার রিডিউসার ফাংশন কল হবে, আর সেই কয়বারই আমি যা রিটার্ন দিব তাই হবে আমার কি
স্টেটের ভ্যালু। এখানে দেখেন আমি যখন সেকেন্ড টাইম আসছি এটা হচ্ছে সিমুলেট করার জন্য, ওইটা বোঝানোর জন্য যে আমার সেকেন্ড টাইম কল করলে তো আর এখানে যায় না, সেকেন্ড টাইম কল করতে অনেক বেশি, তার মানে এই ব্লকে ঢুকে যায় এবং রিটার্ন কি হয়ে যায়, মাই নেম ইজ সুমন, তখন সেটাই স্টেটের ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে কোর মেকানিজম। এই মেকানিজমটাকে মাথায় যদি রাখেন আপনি দেখেন কাজ করতে পারবেন, সিম্পল বিষয়। দেখেন এখন আমরা একটা মেকানিজম কাজ করাই, রিডিউসার ফাংশন, এর ভিতরে সমস্ত জিনিসপত্রকে আমি ফেলে দিই, সমস্ত। আগে ইফ এলস দিয়ে করাই, এরপরে সুইচ কেসে যাব। ইফ আচ্ছা আরেকটা জিনিস একটু বোঝা লাগবে, এটা থাক, আরেকটা জিনিস clg console.log কল রিডিউসার অ্যাকশন কি পায়, এই অ্যাকশনও কিন্তু ডিফল্ট কিওয়ার্ড, অ্যাকশন কি পায় সেটা দেখতে হবে। আমি এখানে কল করছি, আচ্ছা এটা হচ্ছে ইনিশিয়ালটা, ইনিশিয়াল যেটা টাইপ, ঠিক আছে, ইনিশিয়াল টাইপ হচ্ছে এটা, ওই যে ফার্স্ট টাইম যেটা লোড হয়ে যায়। এবার আমি ডিসপ্যাচের ভিতরে আমি যদি আবার কল করি, সাবস্ক্রাইব আমার দরকার নাই আপাতত, কনসোল লগ সাবস্ক্রাইব এটা আপাতত দরকার নাই। টাইপ এটা অ্যাকশন কই, আমার অ্যাকশন কনসোল লগ কত, 11 নম্বর লাইন, 11 নম্বর লাইনের টাইপ, এই যে টাইপ এটা আসছে। আচ্ছা অ্যাকশনের ভিতরে টাইপ, হ্যাঁ মানে এখানে থেকে দেখেন বোঝার বিষয় হচ্ছে এটা, এখান থেকে যা পাঠাচ্ছেন সেইটা কার ভিতরে ঢুকবে, অ্যাকশনের ভিতরে, প্রথম প্যারামিটারে যাবে না। এটাকে আমি ফার্স্ট প্যারামিটার পাঠাইছি, সরি আর্গুমেন্ট পাঠাইছি, প্রথম আর্গুমেন্ট। ফার্স্ট আর্গুমেন্ট, আর এই রিডিউসার ফাংশনে কয়টা আর্গুমেন্ট গ্রহণ করছে, দুইটা। তার মানে এইটা ফার্স্ট এইটা সেকেন্ড, এটা ও ইন্টারনালি মেকানিজম করে। আপনি যেটা ফার্স্টে দিয়েছেন এটা ও ফার্স্টে নেয় না, এটা সেকেন্ডে চলে যায়। আর যদি সেকেন্ড আরেকটা দেয় তাহলে ওটা কি ফার্স্টে যাবে? ফার্স্টে আর যাবেই না, ও ফার্স্টে যেটা ওর মেকানিজম করছে ফার্স্টে যাবেই না। আপনি এখান থেকে যত প্যারামিটার পাঠাবেন সব এখানে যাবে। ফার্স্টে সবসময় কি আমাকে লিখে দিতে হবে? হ্যাঁ এখানে হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন এইখানে যদি আপনি কোনো একটা ডাটা পাঠান, এই ডাটাটাকে পাঠানো কে বলে হচ্ছে একটা টার্ম, এটা আসলে কোনো ওরকম কোনো মনে হয় ইয়া নাই, পেলোড বলে এরা নাম ডাকে, পেলোড, জাস্ট ওরা একটা ফ্যান্সি নাম দিছে পেলোড, ঠিক আছে। মানে আপনি যদি এই রিডিউসার ফাংশনকে কল করার সময় যদি কোনো তথ্য পাঠাতে চান তাহলে সেটা এই অ্যাকশন নামক একটা অবজেক্টের ভিতরে মানে এটা চলে আসবে অটোমেটিক্যালি। এবার হচ্ছে অ্যাকশন ছাড়া অন্য কোনো নাম দিতে পারবো না? না মনে হয়, দেখি অ্যাকশনস, না পারবো, প্যারামিটারে তো আমরা যে কোনো প্যারামিটারের নামই নাম যে কোনো কিছু দিতে পারবো, ঠিক আছে, এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট ওরা অ্যাকশনটা মানে সব জায়গায় অ্যাকশন শব্দটাই বলে, ঠিক আছে। এই হচ্ছে মেকানিজমটা কিভাবে কাজ করতেছে, এটা দেখাইলাম, কোন ফাংশন কল কখন হচ্ছে এটা দেখাইলাম। এবার হচ্ছে আমি ছোট্ট একটা কয়টা বাজে ইমপ্লিমেন্টেশনটা দেখাবো, ছোট্ট একটা ইমপ্লিমেন্টেশন। দেন তারপরে হচ্ছে আমি এখানে কিছু টার্ম উচ্চারণ করব যেগুলো আপনার খুব লাগবে, খুব প্রয়োজন হবে। আর হচ্ছে আমরা তারপরে আমাদের মূল প্রজেক্টে যাব, মানে এখনো বহুত দূরে, ঠিক আছে। মূল প্রজেক্টটা হচ্ছে না ভাই। জি বলছি মূল প্রজেক্ট আজ কাজই করে পারবেন না রে, সময় শেষ। সময় শেষ, সম্ভব না। এবার দেখেন এই যে স্টেটটা এটাকে যদি আমি ডাইনামিক্যালি পরিবর্তন করতে চাই, এখানে আমি অ্যাকশন টাইপের উপর ডিপেন্ড করে করব। দেখেন বোঝেন কিনা, ইফ অ্যাকশন ডট টাইপ ট্রিপল ইকুয়াল টু ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট, এটা যদি হয়, আর আগের দিন বলছিলাম গুড প্র্যাকটিস, এটা হবে না, এই সাইড হবে। এটা হবে এই সাইডে।
অ্যাকশনটার টাইপ যদি এটা হয় তাহলে আমি এটা করব এলস। এটা সুইচ কেসতে করা হচ্ছে বেটার। এটা গেল if 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 হচ্ছে এই ব্লক, এরপরে হচ্ছে এলস ব্লক। এলস ব্লকে রিটার্ন রাখলাম। এই রিটার্ন মানে ডিফল্ট স্টেট, ফার্স্ট টাইমের স্টেট। লোড হওয়ার সময় যে স্টেটটা হবে, লোড হওয়ার সময় এই স্টেটটাই রিটার্ন হয়ে যাবে। আর এটা যদি হয় ডিক্রিমেন্ট, তখন আমি এখানে আরেকটা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? যদি ইনক্রিমেন্ট হয় এটা লাগবে না, তাহলে এই যে স্টেটটা আমি এখান থেকে রিটার্ন করব, সব সময়ের জন্য স্টেট ইমিউটেবলি ভাবে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এই জন্য আগের স্টেটটাকে আমি কপি করছি, সরি, আগের স্টেটটাকে কপি করছি। কপি করে এর ভিতরে যে প্রপার্টি পুরোটা কপি। ঠিক আছে, এই প্রপার্টির যে কাউন্টের ভ্যালুটা, এই কাউন্ট এটার ভ্যালুটা আমি কাউন্ট প্লাস অন করে দিব। আর যদি এটা ডিক্রিমেন্ট টাইপ হয় তাহলে এই কাউন্টের ভ্যালুটা আমি এখান থেকে মাইনাস করে দেব। সম্পূর্ণ লজিক্যাল পার্ট এখানে থাকবে। সমস্ত লজিক, আমার স্টেট পরিবর্তনের যত লজিক আছে সব এই জায়গাটা থাকবে। ঠিক আছে, এখন দেখেন আমি যখন এটা ফাংশনটা কল করব, এই ক্লিক, এবার আমরা একটা কাজ করি, এইটার বাটনে আমার এখানে ক্লিক ফাংশনটা অ্যাটাচ করার দরকার নাই, আমরা রিডিউসার না এইটারটা ধরি। আমরা এখানে অ্যাপ্লিকেশনে আমাদের কাউন্টার আছে হচ্ছে একটা, এটা বাদ, অ্যাপ্লিকেশনে এটা বাদ, তার মানে আমাদের একটা কাউন্টার আছে। এখানে একটা ইনক্রিমেন্ট আছে, এখানে আইডি ইজ ইকুয়াল টু ইনক্রিমেন্ট, আর এখানে আইডি ইজ ইকুয়াল টু ডিক্রিমেন্ট। আপাতত এগুলো হার্ড কোডেড করতেছে। এবার এখানে আসি, তার মানে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট, এটার উপরে যদি ক্লিক হয় তাহলে আমি টাইপটা পাঠাবো এইটা, ইনক্রিমেন্ট টাইপ এইটা। পেলোডে কোনো ডাটা দরকার নাই, কারণ লজিক এখানে বসানো আছে। আর এটা যদি আমি এখানে কল করি, এটা হবে ডিক্রিমেন্ট, আর এখানে হবে ডিক্রিমেন্ট। সাবস্ক্রাইবের ভিতরে এটা দরকার নাই, এটাকে রাখলাম। সাবস্ক্রাইব ফাংশনটা কখন কল হয় বলেন? জি, স্টেট রিটার্ন হলে, স্টেট পরিবর্তন হলে, ওই যাই হোক, রিটার্ন হলে, স্টেট পরিবর্তন হলে অটোমেটিক্যালি কল হবে। আমি এই বাটন দুইটায় কাজ করে রাখছি। ক্লিক কাউন্ট ইজ নট ডিফাইন, কোথায় করছি কাউন্ট ইজ নট ডিফাইন? আচ্ছা, এখানে তো কাউন্ট হবে না। state.count, state.count, click 1, click 2, click 3, এবার ডিক্রিমেন্ট করি, 2, ডিক্রিমেন্ট 1, ডিক্রিমেন্ট 0, ডিক্রিমেন্ট ই। এই হচ্ছে মেকানিজম, বুঝছেন? জি ভাই। অর্থাৎ আপনার এই বেসিক কোর জিনিসটা জানতে হবে, এই কোর জিনিসটা কিভাবে কাজ করতেছে এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে কালকে হচ্ছে আমি এখানে কিছু টার্ম উচ্চারণ করব। অ্যাকশন ক্রিয়েটর কি, অ্যাকশন ডিসপ্যাচ কি, ডিসপ্যাচ তো অলরেডি বলেই ফেলছি, অ্যাকশন ক্রিয়েটরটা কি, অ্যাকশন টাইপ কি, এটা আলোচনা করব। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটাকে
ফাংশনাল করে ফেলবো। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই কোড বেসটাকে একটু স্ক্রিনশট দেন, এইটুকু। ওয়েট করে একটু। এটা নিজে হাতে করবেন, ঠিক আছে, নিজে হাতে করে দেখবেন যে কিভাবে কি কাজ করতেছে। ঠিক আছে, আমরা কখনোই মূল প্রজেক্ট এভাবে কাজ করব না, বাট এটা আপনার জানতে হবে যে কখন কি হচ্ছে। ঠিক আছে।